ফাটে না আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে সরকারের সাফল্য ব্যর্থতা। জেলা প্রশাসক সম্মেলনে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত সহ সরকারি সেবায় হয়রানি কমাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। সরকারের নীতি নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, সরকারের সফলতা নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর, তাই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার। ল এন্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল এন্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন করতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সরকারি সেবা মানেই হয়রানি, এই ধারণা বদলাতে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, পুলিশি তদন্ত ছাড়াই ই পাসপোর্ট, অনলাইন ভূমি সেবা, জন্ম নিবন্ধন সহ সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য। আমার জনসাধারণ সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিয়ে তো চলবে না, নিশ্চয়ই ব্যবস্থা আছে। পাসপোর্ট অনলাইন, ই পাসপোর্ট হচ্ছে কিনা এখনো দেখি ওই এমআরপি করছে। কেন হচ্ছে? আইন তো আছে। আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে, এটাও আমি আশা করি না, শুরু তো করতে হবে। এছাড়া প্রতিযোগিতার মাধ্যমে নিজ নিজ জেলায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ, নাগরিক সেবা বাড়ানো, প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এবারের সম্মেলনে 1000-এর বেশি প্রস্তাবনা এসেছে ডিসি ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে। এর মধ্যে 3 শতাধিক প্রস্তাবনার উপর হবে আলোচনা। রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করে 31 দফার আলোকে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল তাগিদ দেন গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার। আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা। দেশ 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। এটাই হবে আজকে আমাদের এই কাউন্সিলের, এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ভর করবে তফসিল ও জোটের সমীকরণের উপর। এবছরের ডিসেম্বরে নির্বাচন চান দলটির নেতারা। মাহফুজ কামালের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। চলতি মাসে এই ঘোষণা আসছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নতুন রাজনৈতিক দল। দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপিকে ছেড়ে 300 আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। এরই মধ্যে 300 আসনে প্রাথমিক প্রার্থী বাছাই করা শুরু করেছে দলটি। গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামিক মৌলিক বিষয় চর্চা ও সৎ ব্যক্তি। প্রার্থী হওয়ার ক্ষেত্রে 2টা বিষয় আমরা খুব স্ট্রিক্ট আছি। একটা যে তাকে অবশ্যই সৎ হইতে হবে, তার পুরো লাইফ আমরা এক্সট্রা করে দেখব। আর 2, ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো সে যেন প্র্যাকটিস করে, এটা আমাদের একটা মূল ক্রাইটেরিয়া। দলটির এই নীতি নির্ধারক জানান, সবকিছু নির্ভর করছে জোটের সমীকরণের উপর। ইসলামী সহ বড় একাধিক রাজনৈতিক দলের সাথেও জোটবদ্ধ হয়ে ভোট জোট দেন আমার চিন্তাও করছে দলটি। আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বৃহত্তর পরিসরে নিয়ে যেতে চাই। যেমন ইসলামী দলগুলো তো আছে, তারপরও জাতীয়তাবাদী শক্তি আছে,
তারপরে প্রো বাংলাদেশি শক্তি আছে। তো এই কারণে আমরা একটা এক্সটেন্ডেড আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা কাজ করছি, নট অনলি ফর দি ইসলামিক দল, তারা সহ আরও বড় পরিসর নিয়েই আমরা একটা নির্বাচন করা যায় কিনা সেই চিন্তা আমরা করছি। মৌলিক কিছু বিষয় সংস্কার শেষে চলতি বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। না, আমরা কিন্তু দেখবেন যে আমরা সবসময় বলে আসছি যে 2025-এর ভিতরে নির্বাচন হওয়া উচিত। মানে মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেছেন। সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে দ্রুত নির্বাচনী পথরেখা ঘোষণার দাবি জানান রিজভী। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে। স্বৈরাচার ও ফ্যাসিবাদকে বৈধতা দিতে যারা বয়ান তৈরি করেছে তাদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশে এমন সাংবাদিকতা প্রয়োজন যেখানে প্রত্যেক সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো যায়। গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা জুলাই 1 থেকে 36, যে আমাদের সাংবাদিকতাকে আমরা আয়নার সামনে আনতে চাচ্ছি, যে আমরা কি করেছিলাম, কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করছেন। কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না, এটা ভাইবেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আখেরি মোনাজাতে শেষ হলো এবছরের বিশ্ব ইজতেমা। মোনাজাতে মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করেন মুসল্লিরা। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ কান্থলভি। আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ঢল নামে মুসল্লিদের। নিরাপত্তা নিশ্চিতে ইজতেমা ময়দানে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এর আগে 31 জানুয়ারি হয় প্রথম পর্ব, আর 3 ফেব্রুয়ারি হয় দ্বিতীয় ধাপ। আগামী 3 মাসের মধ্যে হাসিনা পরিবার সহ 10 শিল্পগোষ্ঠীর অর্থ পাচারের তদন্ত শেষ করার আশা আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর। তদন্তের পর প্রথমে দেশি বিদেশি আদালতে মামলা ও পরে অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু হবে। রাঘব বোয়ালদের ধরার এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আন্তরিকতা থাকলে নির্ধারিত সময় এই কাজ শেষ করা সম্ভব বলে মত তার। মাসুমের প্রতিবেদন। প্রতি বছর গড়ে $16 বিলিয়ন আর 15 বছরে $240 বিলিয়ন পাচার হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। এসব অর্থের বেশিরভাগ পাচার হয়েছে এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, শিকদার ও আরমিট এই 10 শিল্পগোষ্ঠীর হাত ধরে। অভিযোগ আছে এতে প্রত্যক্ষ মদত ছিল পতিত ফ্যাসিস্ট হাসিনা ও তার পরিবারের সদস্যদের। এই প্রভাবশালী 10 বিজনেস গ্রুপের 6টির অবৈধ অর্থ অর্জন ও অর্থ পাচার খতিয়ে দেখতে গঠিত টাস্কফোর্সের নেতৃত্বে আছে দুদক ও বাকি 4টির নেতৃত্ব দিচ্ছে সিআইডি। পুরো বিষয়টি সমন্বয় করছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। বাংলাদেশ ব্যাংক বলছে সব ঠিকঠাক থাকলে আগামী 3 মাসের মধ্যে এসব প্রতিষ্ঠানের অর্থ পাচারের অনুসন্ধান শেষ হবে। পরের 3 মাসে দেশি বিদেশি আদালতে মামলার কার্যক্রম পরিচালনা হবে, আর পরবর্তী 3 মাসে পাচার হওয়া অর্থ ফেরানোর পদক্ষেপ নেওয়া হবে। টাস্কফোর্সের আন্ডারে আবার জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করা হয়েছে। বড় বড় কেসগুলোকে এক একটা টিমের হাতে দিয়ে দেওয়া হয়েছে, তারা কাজ করছে। আমরা প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে স্মারকপত্র সাইন করতে যাচ্ছি। হয়তো 1 সপ্তাহের মধ্যে আমরা করে ফেলবো MOU-গুলো। এগুলোর মাধ্যমে আমরা তথ্যের আদান প্রদান করতে পারবো। তো আমরা এখন খুব গোপনীয় পর্যায়ে কাজ করব। সময়টাকে মাথায় রাখতে হবে। শীর্ষ পাচারকারীদের আলাদা করে তদন্ত করার এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তদন্ত কর্মকর্তাদের আন্তরিকতা থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই পাচার হওয়া অর্থ ফেরত আনা শুরু হতে পারে বলে আশা তার। এখানে তো আপনার প্রায়োরিটাইজেশন ব্যাপার আছে। আপনি পুঁটি মাছ খুঁজতে যাবেন কেন যেখানে বোয়াল মাছ আছে এবং আপনি জানেন বোয়াল মাছটা কোথায় আছে এবং কিভাবে বিচরণ করছে।
কাজে সেইটা প্রায়োরিটাইজেশন নেবে, আমার কাছে মনে হয় এটাই সঠিক। একটা হলো আন্তরিকতা থাকতে হবে, আর দ্বিতীয় হলো আপনাকে স্মার্ট হতে হবে, কৌশলী হতে হবে। বিদ্যমান আইনে অর্থ পাচার অপরাধে 4 বছর থেকে 12 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া অতিরিক্ত অপরাধের সংশ্লিষ্ট সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তকরণও হতে পারে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সিএনজি অটোরিকশা মিটারে না চললে জরিমানা ও মামলা করা হবে, এই নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে মিটার ছাড়াই চলবে সিএনজি অটোরিকশা। সকালে এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশা চালকরা। এদের সড়কে গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। সকাল 9টার পর থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ফলে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে যান চলাচল ব্যাহত হয়। এরপর দাবি মানার আশ্বাসে সড়ক ছাড়েন তারা। বলেন, চুক্তিতে যাত্রী নেয়ার পর আর কোনো মামলা দিলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। যাত্রীকে জিজ্ঞাসা করে যদি বলে যে মিটারে যায় নাই, তাহলে আমাদের 50,000 টাকা জরিমানা, 6 মাসের জেল। এটা কিভাবে সম্ভব? মিটারে আমরা চালাইলে আমাকে পোষায় না। আমরা সব জিনিসের দাম বাড়তি, 12 টাকা থেকে গ্যাস ছিল, এখন গ্যাসের লিটার 43 টাকা। কোন গাড়ির মধ্যে মিটার থাকবো না, মিটার একবার কইলা ফালাই দিব, শেষ। এই দাবি মাইনা নিচে আমরা লিখিত চাই। আজকে মাইনা নিব, কালকে আবার আন্দোলন করবো, এটা তো স্থগিত করছে, এটা তো দাবি পুরোপুরি মাইনা নেয় নাই। নিয়োগ পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে সড়ক অবরোধ করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। এর আগে সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। গেল 6 ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত 6,531 জনের নিয়োগ বাতিল করে রায় দেন হাইকোর্ট। এরপর থেকে আন্দোলন করছেন এই চাকরি প্রত্যাশীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত 12 শিক্ষার্থীর মধ্যে 9 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে তারা অভিযোগ করেন, প্রক্টরের গায়ে হাত তোলার ঘটনায় একজনও ধর্ম অবমাননার ঘটনায় 2 জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনায় তাদের কোনো আপত্তি নেই। কিন্তু অভিযোগ করা হয়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আরও 9 ছাত্রীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবিতে কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষ। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই।
শেখ হাসিনার বিচার দাবিতে গণঅভ্যুত্থানে হতাহত ও নেতৃত্বদানকারী নারীদের নিয়ে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ হচ্ছে শাহবাগে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু তার দিয়ে আমার সংসার চলছে। সে যেদিন মাছ বিক্রি করতে না যাইব সেদিন আমাদের ঘরে কিছু খাবার জুটে না। যেদিন মাছ বিক্রি করতে যাব সেদিনে আমার ঘরে খাবার আসতো। কিন্তু কিভাবে আমরা কতদিন চলবো? কিন্তু আমরা ঘরে চাইলে আমরা 5টা ভাই বোন, আমরা বলার মতন ভাষা না। আমরা পিতে দা কি অবস্থা করলে ঘরে চালিয়ে। কিন্তু আমাদের পোলা পাই না যদি আমার মার কথা মনে পড়ে। কিন্তু ঘরে জীবন পিতে দা আমার পোলা পাই না বলে আমার 5টা ভাই বোনের। কিন্তু আমরা যদি আমার শ্বশুর বাড়িতে যাই কিন্তু আমার ভাই বোনে ইমন মানুষকে আমার মার মতন সান্ত্বনা দেওয়া। কিন্তু আমরা যদি ভালো ট্রিটমেন্ট পাইতাম ঢাকা মেডিকেল তাহলে আমার একটা কথা আমাদের থেকে বলতে পারতো যে জি এরকম অবস্থায় মারা গেছে, তারা আমার লাগে টেনশন করিস না। কিন্তু শুধু মুরগি ছায়ার মতো আপনি আরে পাউটি শুধু থাপড়াইছে। কিন্তু ভালো ট্রিটমেন্ট ঢাকা মেডিকেল ডাক্তাররা শুধু অবহেলা করে রোগীর জন্য কিন্তু ভালো ট্রিটমেন্ট চিকিৎসা করেন না ঢাকা মেডিকেলে। আপনারা আমার মার জন্য করেন যেন সে জান্নাতবাসী হয়। শেখ হাসিনার বিচার দাবিতে গণঅভ্যুত্থানে হতাহত ও নেতৃত্বদানকারী নারীদের নিয়ে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ হচ্ছে শাহবাগে। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। জানাবো অন্যান্য খবর। দেশ বিনির্মাণে গণতন্ত্রের বিকল্প নেই, তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। ঠাকুরগাঁও জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। ৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে মানববন্ধন করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার 2 সহপাঠী আহত হয়েছেন। নিহত মুনতাসিম মাসুদ এবং আহত অমিত সাহা ও মেহেদি হাসান বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মুর্তজা চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর উপর শুনানি হয়। গত 12 সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যা চেষ্টা, ভাঙচুর, দখল সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে 10টি মামলা রয়েছে। ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হলো। গত রাত 3:30টার দিকে মারা যান শিউলি আক্তার নামের এক নারী, আর সকালে মারা গেছেন আরও একজন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, নিহত শিউলির শরীরের 95% দগ্ধ হয়। গেল শুক্রবার রাতে আশুলিয়ার একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে 11 জন দগ্ধ হন। বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে যায়। এবার বাংলা লিংকের সৌজন্যে জানাবো 21শে বইমেলার খবর।
পাঠক দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে বইমেলা। পাঠকদের টানে প্রতিনিয়তই নানা রূপে সাজছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণ। আজ মেলা শুরু হয় বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেলে বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে জীবন ও কর্ম জহির রায়হান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন কবি সোহুল আহমদ। মেলায় এসেছে কাব্যগ্রন্থ, প্রবন্ধ, উপন্যাস সহ বেশ কটি নতুন বই। সময়ের সাথে সাথে পাঠকদের আনাগোনা বাড়বে বলে আশা করছেন প্রকাশক ও বই বিক্রেতারা।